চীন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দেশ। ঐতিহ্য ইতিহাসে চীন এশিয়ার একটি অন্যতম শীর্ষে অবস্থান করা দেশ। প্রযুক্তিতে শীর্ষে অবস্থান করা চীনকে আমরা অনেকেই জানি, কিন্তু পাহাড়, সমুদ্র, সবুজ প্রকৃতির আর ঐতিহ্য বহন করা বহু সংস্কৃতি ঘেরা চীন দেশটির সৌন্দর্যের ইতিহাস হয়তো আমাদের অনেকের কাছে এখনো অজানা। চীনকে যেদিক থেকেই দেখা যাক, দেশটির প্রাকৃতিক অপরূপ সুন্দর মায়া অতি সহজে মন কেড়ে নিবে। তাহলে দেরি না করে চলুন যাই এখনই চীনকে ঘুরে ফিরে দেখে আসি আর জেনে আসি চীন দেশটির ইতিহাস, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা সেবা, ভ্রমণ কাহিনী আর চীনা নারীদের খোলামেলা স্বাধীন জীবন নিয়ে আলোচনা থাকবে ভিডিওর শেষের অংশে। এবং চীনের সংস্কৃতি আর ধর্ম নিয়ে থাকবে কিছু আলোচনা। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন। চীনের প্রাকৃতিক বৈচিত্র্য ও সৌন্দর্য অতুলনীয়। বিশাল এই দেশটির উত্তরে তুষারাবৃত পর্বতমালা থেকে শুরু করে দক্ষিণে সবুজ অরণ্য আর পূর্বে নদী বিভূত সমতল ভূমি থেকে পশ্চিমে বিস্তৃত মরুভূমি, সব মিলে এটি যেন প্রকৃতির এক বিশাল ক্যানভাস। চীন আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী চীন, রিপাবলিক অফ চায়না নামে পরিচিত। পূর্ব এশিয়ার একটি শক্তিশালী ও বিশাল রাষ্ট্র হল চীন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটির রাজধানী বেইজিং এবং বৃহত্তম শহর সাংহাই। দেশটির আয়তন প্রায় ৯৬ লক্ষ বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে এটি এশিয়ার বৃহত্তম এবং রাশিয়া ও কানাডার পর বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। চীনের অবস্থান এশিয়া মহাদেশের পূর্ব অঞ্চলে এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে অবস্থিত। এর স্থল সীমান্ত রয়েছে মোট 14টি দেশের সাথে, যেমন রাশিয়া, ভারত, মঙ্গোলিয়া ইত্যাদি। চীনের জিডিপি প্রায় 20.85 ট্রিলিয়ন মার্কিন ডলার। জিডিপি ও অর্থনৈতিক আকারের দিক দিয়ে এটি যুক্তরাষ্ট্রের পরেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। চীনের ভাষা মান্দারিন চীনা, চীনের সরকারি ও সর্বাধিক প্রচলিত ভাষা। চীনের সরকারি মুদ্রার নাম রেনমিনবি বা সংক্ষেপে RMB, তবে আন্তর্জাতিক লেনদেনে এটি ইউয়ান নামে পরিচিত। চীন বিশ্বের অন্যতম প্রাচীন ও ধারাবাহিক সভ্যতার দেশ, যার লিখিত ইতিহাস প্রায় 4000 বছরেরও বেশি পুরনো। হুয়াংহু এবং ইয়াং সিকিয়াং নদীর অববাহিকায় এই সভ্যতার সূচনা হয়। বিভিন্ন রাজবংশের শাসন, বিপ্লব এবং আধুনিকায়নের মাধ্যমে চীন আজকের শক্তিশালী অবস্থানে এসে পৌঁছেছে। প্রাচীন রাজবংশের যুগ খ্রিস্টপূর্ব 1621। সাং ও জৌ রাজবংশ চীনের প্রথম দিকের নথিভুক্ত রাজবংশ। এই সময়ে ব্রোঞ্জের ব্যবহার এবং দার্শনিক চিন্তাধারার যেমন কনফুসিয়াস ও তাওয়িজম বিকাশ ঘটে। সাম্রাজ্যের যুগ ও একত্রীকরণ খ্রিস্টপূর্ব 2021 থেকে 1912। কিন রাজবংশ সম্রাট কিন সি ওয়াং এর নেতৃত্বে খ্রিস্টপূর্ব 221 সালে চীন প্রথমবারের মতো একটি একক সাম্রাজ্যের অধীনে একত্রিত হয়। তার শাসনামলেই চীনের মহাপ্রাচীর গ্রেট ওয়াল অফ চায়না নির্মাণের কাজ শুরু হয়
এবং মুদ্রা ও লিপির মান প্রমিত করা হয়। হান রাজবংশ খ্রিস্টপূর্ব 206 খ্রিস্টাব্দ 220। এই সময় চীনের স্বর্ণযুগ বলা চলে। সিল্ক রোডের মাধ্যমে ইউরোপ ও মধ্য এশিয়ার সাথে বাণিজ্য শুরু হয় এবং কনফুসীয় আদর্শ রাষ্ট্রীয় মতাদর্শ হিসাবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তী রাজবংশসমূহ টাং, সং, ইউয়ান, মিং এবং কিং রাজবংশ ক্রমান্বয়ে চীন শাসন করে। মিং রাজবংশের আমলে ফরবিডেন সিটি তৈরি হয় এবং কিং রাজবংশ ছিল চীনের সর্বশেষ সাম্রাজ্য। প্রজাতন্ত্র ও বিপ্লবের যুগ 1912 থেকে 1949 সাল। 1900 ও 20 শতাব্দীতে বিদেশি সাম্রাজ্যবাদী শক্তি ও অভ্যন্তরীণ দুর্বলতার কারণে রাজতন্ত্রের পতন ঘটে। 1911 সালের বিপ্লব সান ইয়াত সেনের নেতৃত্বে রাজতন্ত্রের অবসান ঘটে এবং 1912 সালে চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এরপর চীনা জাতীয়তাবাদী দল কুমিনতাং এবং মাও সে তুং এর নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টির মধ্যে দীর্ঘ গৃহযুদ্ধ শুরু হয়। আধুনিক চীন 1949 এবং বর্তমান গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা 1949 সালের 1 অক্টোবর মাও সে তুং কমিউনিস্ট বিজয়ের পর গণপ্রজাতন্ত্রী চীন পিআরসি প্রতিষ্ঠা করেন। অর্থনৈতিক সংস্কার 1978 সালে দ্যাং সিয়াওপিং এর নেতৃত্বে চীন সমাজতান্ত্রিক কাঠামোর মধ্যে বাজার অর্থনীতির সংস্কার শুরু করে, যা চীনকে বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত করেছে। চীনের অর্থনৈতিক উন্নতির মূল কারণ হল 1978 সালে দ্যাং জিয়াওপিং এর নেওয়া সংস্কার ও উন্মুক্তকরণ নীতি। এই নীতির ফলে দেশটি রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি থেকে সরে এসে বিশ্ব বাণিজ্যের জন্য নিজেদের উন্মুক্ত করে। চীনের বিশাল জনসংখ্যাকে দেশটি তার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছে। সহজলভ্য এবং সস্তা শ্রমের কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তের বহুজাতিক কোম্পানিগুলো চীনে তাদের কারখানা স্থাপন করতে শুরু করে। এর ফলে দেশটিতে ব্যাপক কর্মসংস্থান তৈরি হয়। চীন মূলত পৃথিবীর কারখানা, ফ্যাক্টরি অব দ্য ওয়ার্ল্ড হিসেবে আত্মপ্রকাশ করেছে। তারা অভ্যন্তরীণ চাহিদার চেয়ে বিশ্ববাজারে কম দামে পণ্য রপ্তানির উপর বেশি জোর দিয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থায় WTO যোগদানের পর তাদের এই রপ্তানির বহুগুণ বৃদ্ধি পায়। বিদেশি বিনিয়োগ টানতে চীন বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্পেশাল ইকোনমিক জোন SEZ গড়ে তোলে। কর ছাড়, উন্নত অবকাঠামো এবং অন্যান্য সুবিধার মাধ্যমে বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সক্ষম হয়। চীন পরিবহন, বিদ্যুৎ, বন্দর ও যোগাযোগের মতো ভৌত অবকাঠামো নির্মাণে বিশাল বিনিয়োগ করেছে। এছাড়া বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর মতো বিশাল প্রকল্পের মাধ্যমে বিশ্ব বাণিজ্যে নিজেদের একচ্ছত্র প্রভাব ও বাজার সম্প্রসারণ করেছে। শুরুতে সস্তা পণ্য তৈরি করলেও চীন দ্রুতই উচ্চ প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে রূপ নেয়। রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, AI, ইলেকট্রিক যানবাহন এবং সেমিকন্ডাক্টরের মতো উন্নত খাতে বিপুল বিনিয়োগের মাধ্যমে তারা এখন বিশ্ব প্রযুক্তির অন্যতম শীর্ষ নেতা। চীনের কমিউনিস্ট সরকার দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করে থাকে, যা তাদের পঞ্চবার্ষিক পরিকল্পনার 5-year প্ল্যানস মাধ্যমে বাস্তবায়িত হয়। রাজনৈতিক স্থিতিশীলতা থাকার কারণে সরকারের নেওয়া যে কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন সম্ভব হয়। সংক্ষেপে বলতে গেলে উন্মুক্ত বাজার নীতি, সস্তা শ্রম, ব্যাপক উৎপাদন সক্ষমতা এবং সময় উপযোগী সরকারি পদক্ষেপের সমন্বয়ে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। চীনের কর্মক্ষেত্র, কাজের ধরন এবং সুযোগ সুবিধাগুলো তাদের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতির সাথে তাল মিলিয়ে তৈরি। বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য চীন ভ্রমণে রয়েছে 30 দিনের অন অ্যারাইভাল বা পোর্ট ভিসা সুবিধা।
এছাড়া ঢাকার চীনা দূতাবাসের মাধ্যমে নির্দিষ্ট মেয়াদের ভিসা সংগ্রহ করা যায়। উন্নত অবকাঠামো, সাশ্রয়ী দ্রুতগতির ট্রেন এবং বৈচিত্র্যময় দর্শনীয় স্থান মিলিয়ে চীন ভ্রমণ অত্যন্ত আরামদায়ক ও আকর্ষণীয়। ভিসা প্রক্রিয়া ও সুবিধা। পোর্ট ভিসা। বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য চীনে 30 দিন মেয়াদের পোর্ট ভিসা বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা রয়েছে। ভিসা ক্যাটাগরি। ভ্রমণের জন্য সাধারণত এল ক্যাটাগরির ভিসা দেওয়া হয়। ভিসার জন্য কমপক্ষে 6 মাসের মেয়াদ যুক্ত পাসপোর্ট, ছবি, রাউন্ড ট্রিপ টিকিট ও হোটেল বুকিংয়ের প্রয়োজন হয়। সহজতর সেবা। বর্তমানে চীন সরকার বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ, আবাসন ও কর ফেরত প্রক্রিয়া আরও সহজতর করেছে। পরিবহন ও যাতায়াত। দ্রুতগতির ট্রেন, হাই স্পিড রেল। চীনের রেল ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা। বুলেট ট্রেনগুলোতে খুব দ্রুত ও সাশ্রয় এক শহর থেকে অন্য শহরে যাওয়া যায়। শহরে যোগাযোগ। বেইজিং, সাংহাই ও শেনজেনের মতো বড় শহরগুলোতে রয়েছে অত্যাধুনিক মেট্রো ব্যবস্থা। বিখ্যাত দর্শনীয় স্থানসমূহ। ঐতিহাসিক স্থান। বেজিং এর মহাপ্রাচীর গ্রেট ওয়াল, ফরবিডেন সিটি এবং সিয়ানের টেরাকোটা আর্মি। আধুনিক শহর। সাংহাইয়ের স্কাইলাইন ও দ্য বার্ন, গুয়াংজু ও শেনজেনের আধুনিক স্থাপত্য। প্রকৃতি। জাং জিয়াজির অবতার পর্বত এবং গুইলিনের প্রাকৃতিক দৃশ্য। সেরা সময় ও আবহাওয়া। বসন্ত এপ্রিল মে এবং শরৎকাল সেপ্টেম্বর অক্টোবর ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক সময়। এ সময়ে আবহাওয়া খুব মনোরম থাকে। বাজেট ও খরচ। 1 সপ্তাহের ভ্রমণের জন্য থাকা, খাওয়া ও যাতায়াত মিলিয়ে জনপ্রতি প্রায় 1000 থেকে 1500 মার্কিন ডলারের মতো বাজেট রাখতে হয়। বাজেট ট্রাভেলারদের জন্য দিনের ট্রেনের বদলে রাতের ট্রেনে ভ্রমণ আদর্শ। এতে যাতায়াত ও হোটেল খরচ দুটোই বাঁচে। চীনে ভ্রমণরত পর্যটকদের স্থানীয় আইন কঠোরভাবে মেনে চলতে হয়। দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে বৈধ ভিসা ও পাসপোর্ট 24 ঘন্টার মধ্যে পুলিশ রেজিস্ট্রেশন, মাদক সংক্রান্ত জিরো টলারেন্স নীতি এবং নিষিদ্ধ বস্তু বহনে কঠোর আইনি ব্যবস্থা রয়েছে। ভ্রমণের আগে অবশ্যই সঠিক ক্যাটাগরির ভিসা সংগ্রহ করতে হবে। সাধারণত পর্যটন ভিসা এল ক্যাটাগরি। ট্যুরিস্ট বা স্টুডেন্ট ভিসায় চীনে কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ। পাসপোর্টের মেয়াদ। ভ্রমণের দিন থেকে পাসপোর্টের কমপক্ষে 6 মাস মেয়াদ থাকতে হবে এবং প্রস্থানের জন্য বৈধ ভিসা থাকা আবশ্যক। ভিসামুক্ত প্রবেশ। বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তির আওতায় অনেক দেশের নাগরিকরা নির্দিষ্ট মেয়াদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পেয়ে থাকেন। তবে যাত্রার আগে ভিসার সর্বশেষ আপডেট চীন দূতাবাস থেকে যাচাই করে নেওয়া উচিত। বাসস্থান ও রেজিস্ট্রেশন। ঠিকানা নিবন্ধন। চীনে অনুমোদিত হোটেল ব্যতীত অন্য কোথাও, যেমন হোস্টেল, অ্যাপার্টমেন্ট বা বন্ধুর বাসা রাত্রি যাপন করলে স্থানীয় পুলিশ স্টেশনের পাবলিক সিকিউরিটি অফিসে পৌঁছানোর 24 ঘন্টার মধ্যে নিজের উপস্থিতি ও ঠিকানা নিবন্ধন করা বাধ্যতামূলক। হোটেলে থাকলে হোটেল কর্তৃপক্ষ স্বয়ংক্রিয়ভাবে এই কাজ সম্পূর্ণ করে। আইনি পরিচয় প্রমাণের জন্য সবসময় পাসপোর্ট নিজের সাথে রাখতে হবে। হোটেল বা আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা যে কোনো সময় পাসপোর্ট দেখতে চাইতে পারেন। মুদ্রা ও কাস্টমস আইন। মুদ্রার পরিমাণ। যে কোনো বিদেশি পর্যটক নগদ 5000 মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাথে নিয়ে প্রবেশ করতে পারবেন। এর বেশি হলে কাস্টমসে ঘোষণা দিতে হয়। তবে সর্বোচ্চ 20,000 চীনা ইয়ান আরএমবি নগদ বহন করা যায়। মূল্যবান জিনিসপত্র। 5000 আরএমবি মূল্যের চেয়ে বেশি দামের কোনো জিনিস বা ব্যক্তিগত ব্যবহারের জন্য তা কাস্টমসে ঘোষণা দেওয়া বাধ্যতামূলক। নিষিদ্ধ ও সংবেদনশীল বিষয়। মাদক ও অস্ত্র।
অস্ত্র বিস্ফোরক এবং সকল ধরনের অবৈধ মাদক যেমন গাঁজা, হেরোইন বহনে জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদক বাণিজ্যে জড়িত থাকার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। নিষিদ্ধ বিষয়বস্তু: সরকার বিরোধী, অশালীন বা চীনা সংস্কৃতির পরিপন্থী কোনো বই, ছবি বা ডিজিটাল কন্টেন্ট বহন করা বা প্রচার করা সম্পূর্ণ বেআইনি। সাংস্কৃতিক নিদর্শন: 1949 সালের আগের কোনো প্রাচীন বা সাংস্কৃতিক নিদর্শন সরকারের সিল ছাড়া দেশের বাইরে নেওয়া দণ্ডনীয় অপরাধ। জরুরি সহায়তা নম্বর: যে কোনো আইনি বা জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তার জন্য স্থানীয় হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করা যায়। পুলিশ সহায়তা 110 পুলিশ, অ্যাম্বুলেন্স ও মেডিকেল 120 মেডিকেল, ফায়ার সার্ভিস 119, টুরিস্ট হটলাইন 12301 বা 12345, গভর্নমেন্ট সার্ভিস। বিশেষ সতর্কতা: চীন ভ্রমণের সময় সবসময় স্থানীয় আইন মেনে চলা এবং সংবেদনশীল এলাকায় যেমন তিব্বত বা জিনজিয়াংয়ের নির্দিষ্ট কিছু অঞ্চল ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। চীনে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ অত্যন্ত ব্যাপক, তবে এই গ্রহণযোগ্যতা ও কাজের পরিবেশ এক মিশ্র বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে রাষ্ট্রীয় পর্যায়ে লিঙ্গ সমতার কথা বলা হলেও বাস্তবে এখনো গভীর সামাজিক বৈষম্য ও চ্যালেঞ্জ বিদ্যমান। চীনের কর্মপরিবেশ, নারীদের অবস্থান ও গ্রহণযোগ্যতা: উচ্চ অংশগ্রহণের হার: চীনের মোট কর্মশক্তির প্রায় 45%ই নারী। সমাজতান্ত্রিক আদর্শ ও মাও জে দং এর বিখ্যাত উক্তি, নারীরা আকাশের অর্ধেক ধরে আছে, ওমেন হোল্ড আপ হাল্ফ দি স্কাই। এর উপর ভিত্তি করে রাষ্ট্রীয়ভাবে নারীদের অর্থনৈতিক স্বাধীনতাকে সবসময় উৎসাহিত করা হয়েছে। প্রযুক্তি, অর্থনীতি ও কর্পোরেট খাতে অনেক নারী উচ্চপদস্থ কর্মকর্তা বা উদ্যোক্তা হিসেবে সফল। মজুরি বৈষম্য: পরিসংখ্যান অনুযায়ী কর্মজীবী চীনা নারীরা পুরুষদের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কম আয় করেন। গড়ে একজন চীনা নারীর বেতন পুরুষ সহকর্মীর চেয়ে প্রায় 25% থেকে 40% পর্যন্ত কম। লিঙ্গভিত্তিক নিয়োগ ও সামাজিক চাপ: মা হওয়ার পর কর্মক্ষেত্রে বিরূপ প্রভাব। অনেক নিয়োগকর্তা নারীদের মাতৃত্বকালীন ছুটির খরচের বিষয়টি এড়াতে নিয়োগের ক্ষেত্রে পুরুষদের অগ্রাধিকার দেন। বয়সের বৈষম্য ও বিয়ে: চীনা সমাজে নারীদের উপর বিয়ের জন্য অতিরিক্ত সামাজিক চাপ থাকে। অনেক ক্ষেত্রে 25-26 বছর বয়স পার হলেই কর্মক্ষেত্রে নারীদের গ্রহণযোগ্যতা নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হতে শুরু করে। পারিবারিক ও কর্মজীবনের ভারসাম্যহীনতা: চীনে ঐতিহ্যগতভাবেই ঘরের কাজ এবং সন্তান বা পরিবারের প্রবীণদের দেখভালের মূল দায়িত্ব নারীদের উপরই বর্তায়। দীর্ঘ কর্মঘণ্টা এবং পারিবারিক দায়িত্ব, এই দুয়ের মাঝে ভারসাম্য বজায় রাখা চীনা নারীদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে। নীতিগত আইনি সুরক্ষা: চীন সরকার কর্মক্ষেত্রে নারীদের অধিকার রক্ষা ও যৌন হয়রানি রোধে আইনি কাঠামো উন্নত করেছে। সাম্প্রতিক বছরগুলোতে সিভিল কোডের আওতায় নারীরা কর্মক্ষেত্রে নিজেদের সুরক্ষার মামলা করার আইনি সুযোগ পেয়েছেন। সার্বিকভাবে চীন কর্মক্ষেত্রে নারীদের জন্য একটি বিশাল সম্ভাবনার জায়গা। হলেও পুরুষতান্ত্রিক মানসিকতা এবং লিঙ্গভিত্তিক বৈষম্য তাদের পেশাগত অগ্রগতির ক্ষেত্রে অন্যতম প্রধান বাধা হিসেবে কাজ করছে। 5000 বছরেরও বেশি প্রাচীন চীনা সংস্কৃতি ও ধর্ম মূলত দর্শন, প্রকৃতি এবং পারিবারিক মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত। এটি তার ঐতিহ্যবাহী উৎসব, শিল্পকলা এবং 3টি প্রধান দর্শন বা ধর্মের মেলবন্ধনের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত। প্রধান ধর্ম ও দর্শন: চীনের সংস্কৃতি মূলত তাওবাদ, কনফুসিয়াওবাদ এবং বৌদ্ধ ধর্ম। এই 3টি প্রধান দর্শন ও বিশ্বাসের দ্বারা গভীরভাবে প্রভাবিত। কনফুসিয়বাদ এটি কোনো প্রচলিত ধর্ম নয়, বরং নৈতিকতা ও সমাজ পরিচালনার একটি জীবন দর্শন। কনফুসিয়াসের শিক্ষা অনুযায়ী পরিবার ও সমাজে শৃঙ্খলা
বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা এবং সততা চীনের সংস্কৃতির মূল ভিত্তি। তাওবাদ খ্রিস্টপূর্ব 4th শতকে লাও ত্সু এর দ্বারা প্রবর্তিত এই দর্শনটির মূল কথা হলো প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে জীবনযাপন করা এবং সব ধরনের কৃত্রিমতা বর্জন করা। বৌদ্ধ ধর্ম ভারতে উৎপত্তি হলো প্রাচীনকালে সিল্ক রুটের মাধ্যমে এটি চীনে প্রবেশ করে এবং এখানকার স্থানীয় সংস্কৃতির সাথে মিশে যায়। এটি চীনের বৃহত্তম প্রাতিষ্ঠানিক ধর্ম। এছাড়াও চীনে চীনালোকস ধর্ম, যেখানে পূর্বপুরুষদের পূজা ও প্রাকৃতিক দেবদেবীর উপাসনা করা হয়, বিপুল সংখ্যক মানুষ অনুসরণ করে। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত 5টি ধর্মের মধ্যে বৌদ্ধ ধর্ম ছাড়াও রয়েছে ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, ইসলাম এবং তাওবাদ। প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্য: পারিবারিক মূল্যবোধ। চীনা সংস্কৃতিতে যৌথ পরিবার এবং পরিবারে মুরব্বীদের প্রতি সম্মান ও আনুগত্য প্রদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎসব: চীনা নববর্ষ বা বসন্ত উৎসব, স্প্রিং ফেস্টিভ্যাল এবং লণ্ঠন উৎসব তাদের সবচেয়ে বড় আনন্দঘন আয়োজন। শিল্প ও সাহিত্য: ক্যালিগ্রাফি বা লিপি শিল্প, চিত্রাঙ্কন এবং প্রাচীন স্থাপত্য যেমন প্যাগোডা চীনা সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। চীনা সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত জানতে ও তাদের দর্শনের মূল পাঠ বুঝতে ন্যাশনাল মিউজিয়াম অফ এশিয়ান আর্ট ঐতিহ্য ও বিশ্বাসের রূপরেখা এবং ন্যাশনাল জিওগ্রাফিক চীনা ধর্ম ও দর্শন পড়তে পারেন। চীনে আধুনিক নারীদের জীবনধারা বেশ প্রগতিশীল এবং বৈচিত্র্যময়। বিশেষ করে বেইজিং, সাংহাই এবং সেনজেনের মতো বড় শহরগুলোতে নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী এবং তারা নিজস্ব পছন্দ অনুযায়ী খোলামেলা ও স্বাধীন জীবনযাপন করতে পছন্দ করেন। নাইট লাইফ ও মদ্যপান, সামাজিকীকরণ: কর্মব্যস্ত জীবনের পর তরুণীরা নাইট ক্লাব, লাউঞ্জ বা বারে বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করেন। মদ্যপান এখন আর শুধু পুরুষদের মধ্যে সীমাবদ্ধ নেই। ওয়াইন, বি এবং ককটেল নারীদের কাছেও সমান জনপ্রিয়। কেটিভি চীনা সংস্কৃতির নাইট লাইফে কারাওকে বা কেটিভি অত্যন্ত জনপ্রিয়। নারীরা প্রায় সহকর্মী বা বন্ধুদের সাথে কেটিভিতে গান গাওয়া ও মদ্যপানের মাধ্যমে সময় কাটান। নিরাপত্তা: চীনের প্রধান শহরগুলোতে রাতের বেলা নারীদের চলাফেরার জন্য রাস্তাঘাট বেশ নিরাপদ। নাইট লাইফের জায়গাগুলোতে পর্যাপ্ত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা থাকে। সামাজিক দৃষ্টিভঙ্গি ও স্বাধীনতা: স্বাধীন জীবনযাপন: শহরের নারীরা বিয়ের বয়সেই সামাজিক চাপকে পাশ কাটিয়ে উচ্চশিক্ষা ও কেরিয়ার গড়ায় বেশি মনোযোগ দিচ্ছেন। পোশাক ও ফ্যাশন: আধুনিক নারীরা নিজেদের ফ্যাশন ও ব্যক্তিগত পছন্দের ব্যাপারে অত্যন্ত খোলামেলা। পশ্চিমা ধাঁচের আধুনিক পোশাক এখন চীনের সর্বত্র গ্রহণযোগ্য। শহরাঞ্চলের নারীদের এই নাইট লাইফ এবং খোলামেলা জীবনধারা মূলত চীনের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন এবং নারীদের ক্ষমতায়নেরই একটি স্বাভাবিক প্রতিফলন। চীনে নারীদের স্বাধীনভাবে পুরুষদের সাথে ডেটিং করা সম্পূর্ণ বৈধ এবং আইনগতভাবে স্বীকৃত। এটি তাদের একটি মৌলিক ব্যক্তিগত অধিকার। আইনগত অবস্থান: কোনো আইনি নিষেধাজ্ঞা নেই। চীনের আইনে প্রাপ্তবয়স্ক নারী পুরুষের পারস্পরিক সম্মতিতে ডেটিং বা প্রেম করার উপর কোনো নিষেধাজ্ঞা নেই। সম অধিকার: চীনের সংবিধান ও আইন নারীদের পুরুষদের সমকক্ষ অধিকার দেয়। এর মধ্যে নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার স্বাধীনতাও অন্তর্ভুক্ত। সামাজিক প্রেক্ষাপট: আধুনিক দৃষ্টিভঙ্গি: বর্তমান চীনা সমাজে বিশেষ করে বড় শহরগুলোতে যেমন বেইজিং, সাংহাই ডেটিং একটি অত্যন্ত সাধারণ এবং স্বাভাবিক বিষয়। চীনে ডেটিং অ্যাপের জনপ্রিয়তা: চীনে টানটাং বা শোল এর মতো অসংখ্য ডেটিং অ্যাপ রয়েছে, যা প্রমাণ করে সেখানে ডেটিং সংস্কৃতির ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। কিছু বিশেষ নিয়ম ও সতর্কতা: বয়সের সীমাবদ্ধতা: ডেটিংয়ের ক্ষেত্রে চীনের আইন অনুযায়ী উভয় পক্ষের বয়স অবশ্যই আইনিভাবে প্রাপ্তবয়স্ক, সাধারণত 18 বছর হতে হবে।
অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় চীনে কঠোর আইন রয়েছে। বিদেশিদের সাথে ডেটিং, চীনা নারীদের বিদেশি পুরুষদের সাথে ডেটিং বা বিয়ে করার ক্ষেত্রেও কোনো আইনি বাধা নেই। তবে আন্তর্জাতিক বিয়ের ক্ষেত্রে সরকারি কাগজের কাজ বা রেজিস্ট্রেশনের নিয়মকানুন মানতে হয়। সংক্ষেপে বলতে গেলে চীনে নারীদের নিজের ইচ্ছায় ডেটিং করার পূর্ণ স্বাধীনতা রয়েছে এবং এটি সম্পূর্ণ বৈধ। চীনের শিক্ষা ব্যবস্থা রাষ্ট্র পরিচালিত ও অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি কাঠামো, যা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত হয়। আইন অনুযায়ী 9 বছরের বাধ্যতামূলক শিক্ষা, প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক সবার জন্য উন্মুক্ত। এরপর শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে সাধারণ উচ্চ মাধ্যমিক অথবা বৃত্তিমূলক শিক্ষা বেছে নিতে হয়। প্রাথমিক শিক্ষা সাধারণত 6 বছর বয়স থেকে শিক্ষার্থীরা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়। এটি বাধ্যতামূলক শিক্ষার প্রথম অংশ। উচ্চশিক্ষা 3-4 বছর বিশ্ববিদ্যালয় ও কলেজে স্নাতক, ব্যাচেলর, স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রির জন্য পড়াশোনা পরিচালিত হয়। উচ্চ মাধ্যমিক বা হাই স্কুল 3 বছর, এটি বাধ্যতামূলক নয়। শিক্ষার্থীরা তাদের আগ্রহ ও পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে সাধারণ, একাডেমিক বা ভোকেশনাল, কারিগরি ধারায় বিভক্ত হয়। উচ্চশিক্ষা 3 থেকে 4 বছর, বিশ্ববিদ্যালয় ও কলেজে স্নাতক, ব্যাচেলর, স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রির জন্য পড়াশোনা পরিচালিত হয়। গুরুত্বপূর্ণ দিক: গাওকাও উচ্চ মাধ্যমিকের শেষে অনুষ্ঠিত জাতীয় এই কলেজ ভর্তি পরীক্ষাটি চীনের সবচেয়ে বড় ও কঠিন পরীক্ষা। এই পরীক্ষার ফলাফলের উপরই নির্ভর করে শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ। শৃঙ্খলা ও পরিবেশ: চীনা শিক্ষা ব্যবস্থা কঠোর, নিয়মানুবর্তিতা ও অধ্যবসায়ের উপর জোর দেওয়া হয়। শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞানে দক্ষতার জন্য বিশ্বজুড়ে বিশেষ পরিচিতি রয়েছে। শিক্ষাবর্ষ ও ছুটি: চীনের শিক্ষাবর্ষ সাধারণত 2টি সেমিস্টারে বিভক্ত। প্রথম সেমিস্টার সেপ্টেম্বর থেকে জানুয়ারি এবং দ্বিতীয় সেমিস্টার ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত চলে। এছাড়া বছরের মাঝামাঝি সময় দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটি এবং জানুয়ারি ফেব্রুয়ারিতে শীতকালীন ছুটি থাকে। চীনের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত উন্নত, সাশ্রয়ী এবং আধুনিক। বিশ্বমানের অবকাঠামো, অত্যাধুনিক প্রযুক্তি এবং ঐতিহ্যবাহী ও আধুনিক চিকিৎসার সমন্বয়ের জন্য দেশটি বর্তমানে চিকিৎসা পর্যটনের একটি জনপ্রিয় গন্তব্য। সার্বিক অবকাঠামো: আধুনিক মেডিসিনের পাশাপাশি ঐতিহ্যবাহী চাইনিজ মেডিসিন TCM ব্যবহার করা হয়। ক্যান্সার, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, নিউরোলজি এবং অর্গান ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে চীনের বিশেষ সুনাম রয়েছে। পাবলিক ও প্রাইভেট হাসপাতাল: চীনে স্বাস্থ্যসেবা মূলত রাষ্ট্রীয় মালিকানাধীন হাসপাতালগুলোর মাধ্যমে পরিচালিত হয়, তবে আন্তর্জাতিক রোগীদের জন্য উন্নত মানের প্রাইভেট হাসপাতালও রয়েছে। পশ্চিমা দেশের তুলনায় চীনে চিকিৎসা খরচ বেশ কম, যেমন সাধারণ ডাক্তারের ফি প্রায় 200 থেকে 50 RMB, $3 থেকে $60, এবং একটি এক্স-রে ও কনসালটেশন মিলিয়ে $10 মতো খরচ হতে পারে। বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা ও ভিসা সুবিধা। সেবা কেন্দ্র: বাংলাদেশ থেকে রোগীদের জন্য চিকিৎসা সহায়তা সহজ করতে বেশ কিছু কানেক্টিং এজেন্সি বা সার্ভিস সেন্টার যেমন বাংলা হেলথ কানেক্ট কাজ করছে। তারা ভিসা প্রসেসিং, অ্যাপয়েন্টমেন্ট ও এয়ার টিকিট বুকিংয়ে সহায়তা করে। নির্ধারিত হাসপাতাল: কুনমিং শহরের বেশ কয়েকটি হাসপাতাল যেমন ইউনান হুয়াই কার্ডিওভাস্কুলার হসপিটাল বাংলাদেশিদের চিকিৎসা দেওয়ার জন্য বিশেষভাবে পরিচিত। ভিসা প্রসেস: চীনের মেডিকেল ভিসার জন্য CBASC-তে সার্ভিস ফি সহ মোট খরচ 3,500 থেকে 7,000 টাকার মতো হয়ে থাকে। ভিসার ধরনের উপর নির্ভর করে। জরুরি তথ্য ও যোগাযোগ মাধ্যম: চীন তার বিশাল ভৌগোলিক আয়তনের কারণে বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যের আধার। দেশটির এক এক অঞ্চলে এক এক রকম ভূপ্রকৃতি রয়েছে। কোথাও আকাশছোঁয়া পর্বত ও সুদৃশ্য ঝর্ণা, আবার কোথাও অতিকায় সমুদ্র সৈকত ও নদী খাত।
হুয়াংসান পর্বত। আনহুই প্রদেশে অবস্থিত এই পর্বতটি তার অদ্ভুত আকৃতির গ্রানাইট পাথর, প্রাচীন পাইন গাছ এবং মেঘের সমুদ্রের জন্য বিশ্বখ্যাত। তিব্বতের পবিত্র পর্বত হিমালয় পর্বতমালার অংশ এবং তিব্বতের কৈলাস পর্বত বিশ্বের অন্যতম ও পবিত্র ও সুন্দর প্রাকৃতিক আকর্ষণ। জাংজিয়াজিয়ে হুয়ান প্রদেশে অবস্থিত এই এলাকাটি এতটাই অদ্ভুত ও সুন্দর যে বিখ্যাত অ্যাভাটার চলচ্চিত্রের পাহাড়গুলোর দৃশ্য এখান থেকেই অনুপ্রাণিত হয়েছিল। ঝর্ণা ও জলপ্রপাত। জিওজাইগো ভ্যালির ঝর্ণা। সিসোয়ান প্রদেশের এই উপত্যকায় নুরিলাং ও পার্লশোর জলপ্রপাত রয়েছে। এখানকার স্ফটিক স্বচ্ছ রঙিন হ্রদ ও ঝর্ণাগুলো দেখার মতো। সমুদ্র ও নদী। লি নদী। উইলিনের এই নদীটি চীনের প্রথাগত কালী চিত্রকর্মের জীবন্ত রূপ। নদীর দুপাশে চুনাপাথরের অদ্ভুত সব পাহাড় এবং স্বচ্ছ পানি একে অনন্য রূপ দিয়েছে। ইয়াংজি নদীর থ্রি গর্জেস। ইয়াংজি নদীর এই অংশটি তার বিশালতা এবং অসামান্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। সিংতাও এটি চীনের বিখ্যাত সমুদ্র তীরবর্তী শহর। এখানে পরিষ্কার সমুদ্র সৈকত এবং তাও ধর্মের পবিত্র লাওসান পাহাড়ের দারুণ মেলবন্ধন দেখা যায়। অন্যান্য প্রধান প্রকৃতির বিস্ময়। জ্যাংগিয়ে ডান্সকিয়া। গানসু প্রদেশের অবস্থিত এই পাহাড়গুলো রামধনুর মতো রঙিন। লাল বেলে পাথরের ক্ষয়ের ফলে সৃষ্ট এই পাহাড়গুলো এক অবিশ্বাস্য প্রাকৃতিক দৃশ্য। কুনমিং স্টোন ফরেস্ট। ইউনান প্রদেশে অবস্থিত পাথরের তৈরি এই বনটি প্রকৃতি ও পাথরের এক অদ্ভুত ভাস্কর্য। চীনের প্রতিটি অঞ্চলের সৌন্দর্য ভিন্ন এবং তা ঋতু পরিবর্তনের সাথে সাথে নতুন রূপ ধারণ করে। পাহাড়, সমুদ্র বা ঝর্ণা সব মিলিয়ে চীনের প্রকৃতি যেন এক বিশাল ক্যানভাস। চীন পর্যটকদের জন্য জরুরি কিছু তথ্য। চীনে জনপ্রিয় অনেক সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব এবং সার্চ ইঞ্জিন যেমন গুগল ব্লগ থাকে। নিরবিচ্ছিন্ন যোগাযোগের জন্য চীন পৌঁছানোর আগে ফোনে একটি নির্ভরযোগ্য ভিপিএন ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নিতে হবে। টাকা পয়সা এবং মোবাইল পেমেন্ট। চীনে নগদ টাকার চেয়ে ডিজিটাল পেমেন্ট বেশি প্রচলিত। আলিপে এবং উইচ্যাট পে ব্যবহার করা সবচেয়ে সহজ। এগুলোতে আপনার আন্তর্জাতিক ক্রেডিট বা ডেবিট কার্ড যেমন ভিসা, মাস্টার কার্ড যুক্ত করে নিতে পারবেন। খুব কম জায়গায় ক্যাশ বা কার্ড সরাসরি নেওয়া হয়, তাই সবসময় মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স রাখুন। ভাষা ও যোগাযোগ। চীনে ইংরেজি ভাষার প্রচলন খুব কম, তাই স্থানীয় মানুষের সাথে যোগাযোগের জন্য ফোনে ট্রান্সলেট অ্যাপ যেমন গুগল ট্রান্সলেট বা বাইডু ট্রান্সলেট ইনস্টল করে রাখুন। হোটেলের ঠিকানা এবং প্রয়োজনীয় কথা চীনা ভাষায় চাইনিজ ক্যারেক্টারে লিখে রাখলে যাতায়াত ও কেনাকাটায় সুবিধা হবে। যাতায়াত ও লোকাল ট্রান্সপোর্ট। চীন ভ্রমণে শহরগুলোতে যাতায়াতের জন্য লোকাল অ্যাপ, চীনে ওভার বা অন্য রাইড শেয়ারিং অ্যাপের মতো দিদি অ্যাপটি ব্যবহার করে গাড়ি ভাড়া করতে পারেন। খাবার ও পানীয়। ঐতিহ্যবাহী চীনা খাবার যেমন শুয়োরের মাংস, অদ্ভুত মাংসের পদ ইত্যাদি সম্পর্কে সতর্ক থাকুন। হালাল খাবারের জন্য বড় শহরগুলোতে মুসলিম রেস্তোরাঁ রয়েছে। বিকল্প হিসেবে সি ফুড, ভেজিটেবল বা এগ ফ্রাইড রাইস বেছে নিতে পারেন। সতর্কতা, ট্যাপের পানি সরাসরি পান করবেন না। সবসময় বোতলজাত পানি পান করুন অথবা পানি ফুটিয়ে নিন। পাওয়ার ব্যাংক। সবসময় একটি ভালো পাওয়ার ব্যাংক সঙ্গে রাখুন, কারণ পেমেন্ট থেকে শুরু করে ম্যাপ দেখা সারাদিন ফোনের ব্যবহার থাকে। টয়লেট পেপার। পাবলিক টয়লেটে টিস্যু পেপার বা সাবান নাও থাকতে পারে, তাই সবসময় ছোট পকেট টিস্যু বা হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখুন। টিপস। চীনে কোনো সেবার জন্য বাড়তি টিপস দেওয়ার প্রচলন নেই।
চীন ভ্রমণের বিস্তারিত গাইডলাইন এবং ভিসার আবেদনের নিয়মাবলী জানতে ভিজিট করতে পারেন চীন ভিসা আবেদন পরিষেবা কেন্দ্র এর অফিসিয়াল ওয়েবসাইট। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন। আজকে এই ছিল আমাদের চীন ভ্রমণ। আজকে চীন থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।